কেমন আছেন রিফাত খান? রিফাত খান, আপনি কি শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি। গুড আফটারনুন। বাকিদেরকেও আসতে বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জেড আলম? আপনি কি অনলাইনে? জি ম্যাম, আমি অনলাইনের। 59B। জি ম্যাম। আচ্ছা, সবাইকে আসতে বলেন। ইভিনিং এ কয়জন স্টুডেন্টস আছে? ম্যাম, আমরা টোটাল 11 জন আছি। ওকে। আপনারা 19th সেঞ্চুরি লিটারেচারে কি কি পড়েছেন? রিকল করতে পারবেন? আপনারা একটু রিকল করতে থাকেন, আমরা 5 মিনিট পর শুরু ওয়ালাইকুম। করছি। আর সবাইকে আসতে বলেন, ঠিক আছে? তারপর আমরা শুরু করছি। ওয়ালাইকুম। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি এই যে তোমার সাথে তুমি তুমি টাকা আমাদের 15,000 দিও, মেরিট মানে মেরিট 10,000, তুমি 5,000 করে 15,000 দিতে পারো, চালাই দিতে পারো। আমি আমার কাছে কোনো কিছু হবে এখানে আর কোনো কিছু নেই। না, টাকা পয়সা দিয়ে এই কারণে, কারণ তোমার আরো আমি কাজ করে অ্যানালাইজ করে চলবো কি কারণে একটা হবে সেটা তোমার শিক্ষা তোমার ঘরে বসে এই মেয়ে আসলে যে আমাকে এই আর তোমার সাথে চ্যাট কোনো কাজ করে নাই কোন কারণে যদি তোমার এটা কারো ঝামেলা অনেক পাওয়ার আমার সাথে করে তাহলে তুমি আমার অবস্থায় যাও আমি জানি তারপর 16,000 দিয়ে তারপরে আমি গভর্নমেন্ট সাইড কিনা কোন চাই পাই গভর্নমেন্ট হবে না কোনো আমার 10 লাগবে বা 15 লাখ টাকা এটা তো আপনি না আমাদের এখন না যেরকম হয় আমি যদি কতগুলো ব্যাগ করবো
আর স্বামীর সাথে কাজ করতে গেলে কোনোদিন যদি সমস্যা তোমাকে না হয় কাজ ছেড়ে দিবে ওকে আমি হ্যান্ডেল করতে আমাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে আর লোক সহজতে ভালো করে সমস্যা নেই। তখন তো অন্য ব্যাপার তখন কি করবো
চলে আসছে, আপনারা আছেন, সবাই চলে আসছেন আলহামদুলিল্লাহ। ওয়াও, সবাই আছেন। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আপনারা নিজের ব্যাপারে আমাকে বলতে পারেন। আমি তো চিনি জেনিকে, তো জেনির লাইফ কেমন চলতেছে বলেন। ম্যাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে। এখানে তামান্না আছে, জাকিয়া আছে। আজকে আমার ক্যাম্পাসেও যাওয়ার কথা ছিল, বাট ফর সাম রিজন আমি যেতে পারিনি। আচ্ছা, আমাদের কোর্সের নাম হচ্ছে 19th সেঞ্চুরি লিটারেচার। তো আমরা আজকে যেটা করবো 19th সেঞ্চুরি হিস্ট্রি নিয়ে আপনারা একটা ভিডিও দেখবেন, তারপরে ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন, যেটা সবচেয়ে ইজি। ম্যাম, এটা তো 19th সেঞ্চুরি লিটারেচার 1। হ্যাঁ, সেম জিনিসই 19th সেঞ্চুরি লিটারেচার 1, 2, 3 এটা করছে, তার মানে হলো আপনাদের টেক্সট ডিফারেন্ট, ঠিক আছে। 19th সেঞ্চুরিতে যা আপনি পড়ছেন, যেই মানে বইগুলা পড়ছেন সেটা থেকে একটু ডিফারেন্ট বই হবে, কিন্তু আপনাদের হিস্ট্রি কিন্তু একই, ঠিক আছে, বুঝা গেছে। মানে 19 শতাব্দীতে যা হয়েছে সেটা তো হয়েই জি গেছে ম্যাম। না, ওটা তো আর পরিবর্তনশীল না, তো ওটা হয়ে গেছে। So, আমরা আজকে 19 শতাব্দী নিয়ে পড়ার চেষ্টা করব। আপনাদের অলরেডি আমি একটা শেয়ারও করেছি, যেটা বোধহয় আপনাদের ইয়েতে আছে, ই লার্নিং এ আছে। ম্যাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, এবং ই লার্নিং এও আপনাদের আছে ওটা, 1.2 ওটা, মানে উইক নাম্বার 1 যেটা, তো আমরা ই লার্নিং থেকেই মনে হয় ওটা পড়লে বেশি ভালো হবে আমার মনে হচ্ছে। যেটা আমরা ই লার্নিং থেকে করতে পারবো সেটাই আমরা শেয়ার করে আপনারা কাজ করতেছি আমরা। আমাকে তো আপনারা চিনেন, আমার নাম হলো মাহবুবা সরকার শ্যামা। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কোর্স এবার পেয়েছি 19th সেঞ্চুরি লিটারেচার 1। এর আগে কি কি পড়েছেন বলতে পারবেন? ম্যাম, এর আগে হচ্ছে গ্রেট এক্সপেকটেশন, রিটার্ন অফ দ্য নেটিভ অ্যান্ড wuthering হাইটস। দিস সিলেবাস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখেছেন? জি ম্যাম, দেখেছি। আপনাদের আমি ইও দিয়ে দিয়েছি, দেখাই, ফোরাম দিয়েছি উইক 1-এ, আজকে ক্লাসের পরে করে ফেলি। এটা অনেক টাইম নিচ্ছে। Assalamu alaikum everyone. I hope all of you are fine. Yes, আসছে। And we are going to start our new course, and the name of the course is 19th Century Literature 1. I hope all of you will enjoy this course wholeheartedly. Now, first of all, in 19th century literature 1, it basically covers up the poems of Alfred Lord Tennyson, Robert Brown,
Matthew Arnold. If you can see the uh, syllabus or OB curriculum, you can see that in this particular course, we will have these three poets. We'll have a lot of poems of these three poets. So we are going to read poems, and it will be enjoyable journey. Well, you will be introduced with the forms and writing styles of the poets, and will be I think that's compare them with the socio-political condition of that time. You will be able to develop a rich perspective on the relevance of 19th century poems in contemporary times. Throughout this lesson, you'll see how class divisions mixed with a new economic prosperity defined 19th century life in England. So basically, what we will do is we will read poems, and we will connect the themes of those particular poems with contemporary society, with the socio-political condition of that time, and you will discuss these themes and compare these things and understand basically what happened in 19th century. Okay, so move on to the next slide. So, this particular period, 19th century, is called Victorian era. Okay, so Queen Victoria ruled over England for a large part of the century. 1837 to 1901. So this reason the period is often known as the Victorian era. So, 19th century is called as Victorian period or Victorian era. This was also a time when Britain saw tremendous economic and industrial growth due to the Industrial Revolution and the invention of the steam engine. So, for this particular course, or if when we are reading the poems, you have to keep in mind that industrial revolution has a great impact on the poets and as well as on the poems. Whenever you are reading the poems, you will see how industrial revolution influences the writers, or how the themes or topics are revolved around industrial revolution. That is why industrial revolution is very, very, very important. The Industrial Revolution prompted a large segment of the British population to shift from agricultural to manufacturing careers as job opportunities moved to the cities. People flocked to urban areas like London and Birmingham for work in factories, especially in the textile industry. So you can see that after 18th century, we all know 18th century is the Romantic period, and at that time there were a lot of natures and there were agriculture at that time. But after passing that 18th century, after beginning the 19th century, these agriculture, these nature changed and
urbanization happened and a lot of people came to cities for working in factories and for in working in textile industry. So you can see the change in nature, change in atmosphere, and sense of urbanization. In 19th century. It's one of the prominent characteristics of 19th century. When you are discussing the shift from 18th century to 19th century, you'll see that there is a change of economic criteria. People were not dependent on agriculture. People were dependent on factories, industries, and things like that. So move on to the next slide. So, when there are factories, of course, there are a class divisions. So when we talk about factories, we will need to talk about the class divisions or class struggle or class dynamics as well. So new economic opportunities during this time helped to boost life expectancy and quality of life. But they also need class divide that had existed in Britain for centuries. Previously, land was controlled by the landed gentry or wealthy landholders who gained their status through family lineage. During Victorian times, the landed gentry became wealthy business owners who still controlled politics and the economy. So at the time of Victorian period, there were class divisions. There are upper class people, there were lower class people. So there are business owners and there are workers or the people, liberal section people. So you can see the picture. This is a chart or this is the category of class divisions. And here you can see that on the top class, there are aristocrats, that means the rich people. So in aristocrats, in this section, you'll see the royal people, spiritual lords, rural lords, great officers of the state. So there were barons, knights, country gentlemen. So at that time, these are the categories of aristocrats. Next, move on to middle class. And when you are seeing middle class, there are upper middle class and lower middle class. And in upper middle class, you can see factory owners, businessmen, bankers, doctors, lawyers, engineers. And in lower middle class, you see merchants, shopkeepers, civil servants. So, can you see these? Doctors and lawyers are uh, situated in middle class section. And on the other hand, there are lower class. And in lower class, there are working class people, there are poor people. And in this category, you can see labor, factory workers, miners, sweepers, these sort of people.
So when we are looking at class division, we will find three types of classes: aristocrats, middle class, and lower class. And these class divisions or these sections created in 19th century. I mean, not created, I mean, these sections are rise up in 19th century. Before 19th century, this was not, I mean, at that time, there were no sections. Of course, there are rich people, there are lower class people, but this is visible. I mean, these divisions were clearly visible in 19th century because of the industrialization, of course. Because of the industries, the owners of these industries are fall into middle class. On the other hand, the workers of those industries are fall into the lower class. And that's why these class divisions happened in 19th century. And it is one of the important topics as well, one of the important themes as well. When you are reading poems of 19th century or when you are reading novels in 19th century, you will see these sort of class divisions, right? So just try to remember these characteristics, and whenever you are reading any poem, any novel, any literary piece of 19th century, you will connect this with that particular piece of work. When you are seeing when you are reading the story, you will find classes, you will find the industries, you will find many other characteristics, and you can connect the novels or poems with these characteristics. So another important topic is Darwinism. You know, Victorian values were further challenged when Charles Darwin published his revolutionary book on the origin of species in 1864. Darwin's theories of evolution challenged the power of the church, leading to what was known as the crisis of faith. In many places, including the United States, debates over evolution and religion in society that began during the Victorian era still rage on today. So, uh, Darwinism or Charles Darwin's theory had a great impact on 19th century literature. I mean, after publishing this particular theory, writers, poets, and many people are asking questions about religion. You know, because of this theory, evolutionary theory, people people lose their faith. I mean, they were no longer believe in religion, and they were asking questions, keep asking questions. Then what's happening? Who's Adam, Eve? What's the story? What's the real story? What's the truth? So they are beginning to start searching the idea of truth, whether there is any kind of truth or not. So there is a clear clash between science and religion at that time. Then there's British Empire. Finally, the Victorian era is probably best known for its expansion of British Empire. Despite being a tiny island with an area less than a third of Texas, England was the most powerful country on earth during the 19th century. So this is also important for 19th century literature. What did literature of the 19th century focus on? Well, many themes of 19th century literature reflected the greater ideas of the Romanticism movement. These themes included individualization, the return to nature, and the idealization of the common man. Following the Romantic period, many writers portrayed the common man more realistically. So, you know, realism was found at that particular period. Next, there are more themes in 19th century literature. You'll find themes like, you'll see, this is literature. Okay, you'll find themes like childhood and adulthood, country and city, romanticism and realism, religion and science. Cultural context include industrialization, nationalism, and environmentalism.
So these are the themes that you will find in Victorian period. You will find in the novels, in the poems of Victorian period. So overall, we can say that 19th century literature, when we are reading 19th century literature, we will find Darwinism. That means evolution of science, discoveries of science, then questions on religion, crisis in faith. Then you will find industrialization. That means, rising factories, many companies and things like that. Then you'll find class divisions. You'll find the crisis in nature, agricultural impacts, and there is a sense of realism. You'll find a sense of realism. You'll find a comparison between country and city. You'll find a comparison between children, childhood and adulthood. So these are the themes you'll find, or these are the characteristics you will find in 19th century literature. So thank you very much for hearing this lecture. I hope you liked it, and I hope you will stay connected with this course. Thank you very much. আমাদের এই সিরিজের ফার্স্ট রাইটার যে তার নাম হলো অ্যালফ্রেড টেনিসন, লর্ড অ্যালফ্রেড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসন যাকে আমরা বলি। সো তার বায়োগ্রাফি আমরা এখন জানার চেষ্টা করবো। আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে তাকে নিয়ে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই ভিডিওটি আসলে আমি আর পাবলিকলি দিতে চাচ্ছি না, এগুলো শুধু কোর্সের মধ্যেই থাকবে। তো তোমরা অলরেডি কোর্স নিয়ে নিয়েছো। তাও যদি কেউ বাইরে টাইরে থেকে ভিডিও কোনোভাবে সংগ্রহ করে থাকবে, বলো যে পেইড কোর্স গুলো নিয়ে নেবে, সব সাবজেক্টের কোর্স আছে, এখান থেকে নিতে পারবা। তো আমরা এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো? আমরা এই ভিডিওতে কথা বলবো হচ্ছে আলফ্রেড টেনিসনের যে 4টে কবিতা আমাদের সিলেবাস আছে, সেই 4টে কবিতা সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। অবশ্যই আমরা বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানবো না, ঠিক আছে? আমরা এখানে সংক্ষেপে জানবো ওনার 4টে কবিতা সম্পর্কে, যে ইনফরমেশন গুলো আমাদের এক্সামের জন্য যথেষ্ট হবে। এক্সামের জন্য এটুকু জানলেই চলবে। তো দেখো, আলফ্রেড টেনিসন, এটা হচ্ছে তার লাইফ ডিউরেশন 1809 থেকে 1892। উনি একজন ইংলিশ পোয়েট, ইংল্যান্ডের বাসিন্দা। তো আমাদের প্রথমে এই যে কবিতাটা, ওনার কবিতাগুলো কিন্তু 4টেই মারাত্মক অসাধারণ। লুক্সলে হল হচ্ছে একটা জায়গা, এটা আসলে কাল্পনিক একটা জায়গা। আবার এটাকে অনেক ক্রিটিক বলেছে যে না, এটা অরিজিনালি একটা জায়গা। যাই হোক, লুক্সলে হলের যে ঘটনাটা বা এই কবিতাটাতে মূলত আমরা টেনিসনের দুঃখের বিষয়টা দেখি। টেনিসন হচ্ছে তার কাজিনের নাম ছিল অ্যামি, AMY, অ্যামি। অ্যামিকে সে অনেক ভালোবাসতো। প্রায় 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। মীরা আমাকে এভাবে গোস্ট করে দিন।
অ্যামিকে ভালোবাসতো, অ্যামিও তাকে ভালোবাসতো। তারপরে অ্যামিকে সে বিয়ে করতে চায়। তখন অ্যামির বাবা মা, অর্থাৎ আঙ্কেল আন্ট, টেনিসনের আঙ্কেল আন্ট বা স্পিকার বলতে পারো, আসলে এটা যে টেনিসন বলা যায় না, তবে অনেক ক্রিটিক বলেছে এটা টেনিসনের নিজের গল্প, টেনিসনও বলতে পারিস, সমস্যা নেই। তো স্পিকারের আঙ্কেল আন্ট টেনিসনের সাথে অ্যামিকে বিয়ে দেবে না, এবং অ্যামিকে তারা হচ্ছে মগজ ধোলাই করতে থাকে, বোঝাতে থাকে টেনিসনের কি আছে, ওর টাকা নেই, ওর সম্পদ নেই, ও একটা গর্ধ, ও একটা ফালতু কবি, ঠিক আছে। তো মেয়ে মানুষ কেয়ার করবে, পরিবার থেকে চাপ দেয়, বোঝানো হয়, বুঝে যায়, ছেলেটাকে আর বিয়ে করে না, অন্য একটা টাকা পয়সার একটা মানুষকে বিয়ে করে ফেলে। সেটা নিয়ে প্রচন্ড দুঃখ করে আমাদের এই লোক্সলে হল কবিতা আলফ্রেড টেনিসন, এবং যার সাথে বিয়ে হয়েছে তাকে অনেক গালিগালাজ করে, বলে তুই মাথা মোটা, তুই কখনো আমার ভালোবাসার অ্যামিকে সুখী করতে পারবি না, তোর তুই একটা বোকা, ফুল বলে, ইডিয়ট বলে, বলে যে এই ইডিয়ট তার ইডিয়টনেসটাকে ঢেকে রেখেছে উইথ মানি, টাকা দিয়ে, গোল্ড দিয়ে। মানিকে বইয়ের মধ্যে গোল্ড লেখা ছিল, মানে টাকা বা স্বর্ণ দিয়ে ওই লোকটা যে আসলেই অপদার্থ সেটাকে ঢেকে রাখা যায়। এটা দেখানো হয়েছে যে সমাজে টাকা দিয়ে আসলে অনেক ইডিয়েট মানুষ নিজেদেরকে ভালো একটা রেপুটেড জায়গাতে নিয়ে আসে। আরো নোংরা নোংরা কিছু কথাবার্তা আছে, সেগুলো আসলে তোমাদের বলা উচিত কিনা জানি না। যেমন হচ্ছে, একটু শেয়ার করি, যেমন হচ্ছে টেনিসন অ্যামিকে উদ্দেশ্য করে আরো কয়েকটা কথা বলে, যে তোকে আমি কখনো টাচ করতে পারি নাই, সরি, মানে তোকে আমি এখন কাছে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু তোর সাথে আমি যে এতদিন সময় থেকেছি, তোর গর্ভে যে আমার সন্তান আছে, ওর গর্ভে আবার টেনিসের সন্তানও আছে, তো বলে যে সেই সন্তান একটা সময় বড় হবে, তোর সাথে থাকবে, সেখান থেকেও তোকে আমার পাওয়া হবে। মানে সে হচ্ছে এখানে অপটিমিস্টিক একটা আহ ধারণা নিচ্ছে। তারপর আমি একটু লেখাটা বড় করে নিই, বড় করতে ভুলে গেছি। তো আমাদের ব্যর্থ কবি টেনিসন এখানে তার গার্লফ্রেন্ড অ্যামিকে গালিগালাজ করে, তার হাজবেন্ডকে গালিগালাজ করে, আঙ্কেল আন্টকে গালিগালাজ করে, সোসাইটিকে ভর্ৎসনা করে। আম, মানে যত আসলে এরকম হওয়াটা স্বাভাবিক, সোসাইটিকেও বলে যে পুরো সমাজটাই, প্রত্যেকটা মানুষই শুধু টাকার পিছনে ছুটে, অরিজিনাল ভালোবাসাটা কেউ মূল্য দেয় না। ও আরো একটা থিওরি দেয় যে ভালোবাসা বা লাভ বা কনজুগাল লাইফ, ম্যারেজটা হওয়া উচিত মূলত বেসড অন মিউচুয়াল লাভ, ভালোবাসার উপর ভিত্তি করে। সেটা না হয়ে আমরা হচ্ছে বাবা মানুষ কি করি, টাকা পয়সা বিবেচনা করে, পাত্র ভালো কিনা সেটা বিবেচনা করে দেই, ভালোবাসাটাকে গুরুত্ব দেই না। শেষের দিকে যে আবার আরো কয়েকটা কথা বলে, টেনিসন খুব দুঃখ করে বলে যে ইচ্ছে করে কিছু কালা মোটা মোটা মেয়ে নিয়ে আমি জঙ্গলে চলে যাই, 4-5টা, ওদের সঙ্গে থাকি, বিয়ে টিয়ে করে সংসার করে আর কি। পরে আবার বলে যে না, থাক, এসব করবো না, স্মৃতি নিয়ে বেঁচে থাকুক। তো মূলত হচ্ছে এটা সেই মারাত্মক একটা লাভ পোয়েম, যেখানে প্রচন্ড ভালোবাসতেন অ্যামিকে আমাদের আলফ্রেড টেনিসন। এবং তোমাদের অনেক জায়গাতে আমি অসাধারণ একটা কোটেশনস বলেছিলাম, আমার পছন্দের একটা কোটেশন অ্যামিকে উদ্দেশ্য করে আলফ্রেড টেনিসন বলেছিলেন যে ইফ আই হ্যাড ফ্লাওয়ার্স এভরি টাইম ওয়েন আই থিঙ্ক অফ ইউ, তোমাকে যতবার আমি ভাবি ততবার যদি একটা করে গোলাপ ফুল পেতাম, আই ক্যান ওয়াক থ্রু মাই গার্ডেন ফর এভার, আমি আমার সেই গোলাপ বাগানের উপর দিয়ে সারা জীবন ধরে হাঁটতে পারতাম। অর্থাৎ 24 ঘন্টা শুধু এই মেয়েটাকেই সে ভালোবাসতো, তাকেই মিস করতো, তার কথাই ভাবতো, কিন্তু ফাইনালি তারা একত্রিত হতে পারে নাই। তো এই হচ্ছে আমাদের কবিতা। আর কবিতা হচ্ছে এই যে এখানে আমাদের লিখে দিছে যে চাইল্ডহুড ওই মেমোরিটা যখন লুক্সলে হলে যায় দেখে, তখনই তার এই কথাগুলো মনে পড়ে, তার এই যে এই মেয়েটাকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা তার বাবা মায়ের ডিসঅ্যাপ্রুভালের কারণে তাকে বিয়ে করতে পারেনি, প্রেম সব সব কোনো একটা কি বলে, পরিণতিটা ভালো হয়নি। যাক, তো আমাদের এই কবিতার থিমস গুলো কি সেটা আমরা দেখি। লাভ, ভালোবাসাটা থিমস, লস, হারানো, পুরোটাই তো হারানো। আর আরেকটা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন ট্রেডিশন অ্যান্ড প্রোগ্রেস। কনফ্লিক্ট বিটুইন ট্রেডিশন অ্যান্ড প্রোগ্রেস, এটা হচ্ছে দেখানো হয়েছে যে সমাজের মানুষ, প্রত্যেকটা মানুষই এখন হচ্ছে এই ট্রেডিশনাল স্টাইল যেটা, তারপর টাকা পয়সার উন্নতি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে ভিক্টোরিয়ান যুগে কিন্তু এই বিষয়গুলো উন্নতি হয়েছিল, যেটার কারণে মানুষ, প্রত্যেকটা মানুষ এখন মার্সিনারি টাইপ হয়ে গেছে, কি বলা যায়, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, ম্যাটেরিয়ালিজম, শুধু টাকা পয়সা অর্থ এগুলো বুঝে। সেটা নিয়ে হচ্ছে আমাদের লুক্সলে হল নামক কবিতাটা। আশা করি যে এরপর লুক্সলে হল থেকে প্রশ্নগুলো পড়লে তোমাদের সুবিধা হবে। এবার আমাদের এনান কবিতাটা, এটাকে অনেকে ইনোনি বলে, ইনোনি হচ্ছে বাংলা উচ্চারণ, ইংলিশ উচ্চারণটা এনান বলা যায়, এনান। যেমন আমরা অনেকে স্টাইল করে সাভারকে বলি সাভার, সাভারটা ইংলিশ উচ্চারণ, বাংলা উচ্চারণটা সাভার। যাক, তো এনোনিটা দেখো, এনান কবিতা, এটাও একটা ড্রামাটিক মনোলগ, সবগুলো আসলে ড্রামাটিক মনোলগ। তো এনান ড্রামাটিক মনোলগে এনানটাকে, এনান হচ্ছে আমাদের ট্রয়ের যে রাজপুত্র প্যারিস, প্যারিস তার ওয়াইফ। প্যারিসকে জন্মের পরে আমরা জানি সবাই, প্যারিসকে জন্মের পরে কি করা হয়েছিল, খুন করে ফেলার জন্য ওকে একজনের কাছ থেকে বলে যে একে পাহাড়ে ফেলে দিয়ে আয়। ফেলে দিয়ে আসার পরে
প্যারিস সামহাও বেঁচে যায়, এরকম ফেলে দিলে সবাই বেঁচে যায় আমাদের গল্পের মধ্যে, একটা স্টোরির মধ্যে প্যারিসও বেঁচে যায়। দেন প্যারিস হচ্ছে আস্তে আস্তে ওখানে বড় হতে থাকে। দেন ও হচ্ছে রাখাল হিসেবে নিজেকে হচ্ছে বড় করে তোলে। একটা সময় যে যখন সে অ্যাডাল্ট হয় তখন বিয়ে করে, সেই বউটাই ছিল হচ্ছে এননি, এবং এননি ছিল হচ্ছে একজন সি নিম্ফ, জলপরী, অনেক অনেক সুন্দরী, ভালো একটা মেয়ে, জলপরী। কিন্তু যে ঘটনাটা ঘটে যায় সেটা হচ্ছে এনোনি সহ প্যারিস গিয়েছিল একটা বিয়ের সভায়, বিয়ের দাওয়াতে। সেখানে আফ্রোদিতি, তোমরা জানো এটা প্রশ্নের মধ্যে ডিটেইলস আছে, সুতরাং এই অল্প তথ্য জানলেই হবে। কোশ্চেন ভিডিওগুলো দেখো, কোশ্চেনও ভালোভাবে লিখতে পারবে, তথ্য জানবা। তো ওখানে আফ্রোদিতি হচ্ছে প্যারিসকে বলে যে তোমাকে একটা গিফট দিব। কি গিফট? দ্য মোস্ট বিউটিফুল ওমেন অফ গ্রিস, গ্রিসের সবচেয়ে সুন্দরী নারী দিব, আমাকে বলো জানো আমি সুন্দরী। তো সেটাই হয়, প্যারিস তাকে একসেপ্ট করে, ইনোনিকে ফালায় রেখে চলে যায়। তারপর ইনোনি হচ্ছে বিলাপ করে, ল্যামেন্ট করে, কান্না করতে থাকে, দুঃখ করে কান্না করতে থাকে সারাক্ষণ। এই যে কান্না করে করে তার যে ভালোবাসার কথাগুলো বলছিল, পুরুষ মানুষই এরকম বিট্রে, সুন্দরী দেখলে আমাকে ফেলে পালায় গেছে, আমি আমার কি ছিল না, এই সমস্ত নিয়ে নিয়ে দুঃখ করে সে কান্না করে। তো এই কান্নাটা নিয়েই হচ্ছে ইনোনির কথাগুলো নিয়েই হচ্ছে আমাদের এই কবিতা ইনোনি। হ্যাঁ, তো আমরা তারপর একটু পরে দেখি। দ্য পোয়েম ইজ এ ড্রামাটিক monologue spoken by Enon, the wife of Paris. She speaks to Paris about his love of Helen of Troy and her own love for him. মানে এই কবিতার মধ্যে ও যে গল্পগুলো বলে, প্যারিস কিভাবে আমাকে ফেলে হেলেনের সাথে চলে গেছে, আমার সাথে তার সংসারটা এর আগে কত কত মধুর, কত ভালো ছিল। ঠিক আছে, তারপর এক্সপ্লোর দ্য থিম। আচ্ছা, এখানকার থিম গুলো ভালোবাসা, জেলাসি অ্যান্ড বিট্রেয়াল। ও মাই গড, বিট্রেয়াল। তারপর দেখো আমাদের এত এত কবিতার মধ্যে লাভ থিম কেন? তোমরা স্বীকার করবা কেউ কেউ যে কার কার গার্লফ্রেন্ড আছে। এটা তো এই ভিডিওটা আমি পাবলিক করবো না, আর করেও ফেলে করতে পারি, মাঝে মধ্যে পাবলিক থাকতে থাকতে পারে, নাও থাকতে পারে। যাই হোক, চলো আমরা দ্য লোটাস ইটার্স এর সামারি জেনে ফেলি। লোটাস ইটার্সটা অসাধারণ একটা কবিতা। তোমরা যারা ফার্স্ট ইয়ারে দা ইউলিসিস পড়েছো, ইউলিসিস, ইউলিসিস কবিতাটা ছিল কেমন? যে ইউলিসিস কবিতাতে আমরা দেখতে পাই ইউলিসিস কিন্তু একজন হিরোর নাম, ওনার আরো একটা নাম আছে ওডিসিয়াস। ওডিসিয়াস তার দলবল নিয়ে ট্রয় নগরীতে যুদ্ধ করতে গিয়েছিল, যুদ্ধ করে 10 বছর, যুদ্ধ থেকে ফিরে আসছে, ওই যাত্রা নিয়েছিল ইউলিসিস। ফিরে আসার পথে ওরা হচ্ছে সারাদিন ধরে দাঁড় টানে, দেন রাতে হচ্ছে কোথাও বিশ্রাম নেয়, দেন আবার পরদিন উঠে দাঁড় টানে, ঝড়ঝাপটা হলে একটু জাহাজ স্থির রাখার চেষ্টা করে। লোটাস ইটার্স কবিতাতে আমরা দেখতে পাই যে ওরা এই জাহাজ নিয়ে বাড়িতে আসছে, আসার পথে একটা দ্বীপে গিয়ে তারা আশ্রয় নেয়, দ্বীপে গিয়ে আটকে যায় তাদের। দ্বীপে সামনে দ্বীপ দেখতে পেয়ে তারাই ল্যান্ড করে, কারণ 10 বছর টানা ওরা হচ্ছে জাহাজ নিয়ে, জাহাজ চালায় বাড়ি আসার চেষ্টা করছে, জাহাজ চালায় আসছে আসছে, হ্যাঁ, রাত্রিবেলা জাহাজ থামায়, সবাই ঘুমায় যায়, রেস্ট তো নিতে হবে। সকালে উঠে দেখে জাহাজ বাতাসে কই নিয়ে চলে আসছে, আরেক দুনিয়াতে নিয়ে আসছে। আবার তারা চেষ্টা করে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো এভাবে ওদের 10 বছর লেগে যায়। মাঝ পথে লোটাস ল্যান্ড নামক একটা দ্বীপে গিয়ে তারা আশ্রয় নেয়। আশ্রয় নেওয়া ওখানে দ্বীপের সামনে যে যে যখনই জাহাজটা থামায়, সাথে সাথে ওই লোটাস ল্যান্ডের মানুষগুলো এরকম চোখ মুখ ওদের একটু কেমন যেন মায়া মায়া চোখ নিয়ে তাদের সামনে লোটাস ফ্রুট, লোটাস এক ধরনের ফল, সেগুলো নিয়ে আসে, ঝুড়ি ভর্তি করে ডাল ধরে লোটাসের পাতা, ফল, শিকড় এগুলো নিয়ে এসে তাদেরকে দেয়, তাদের খেতে বলে। প্রত্যেকেই খায়। এই ফলগুলো একটু এনসান্টেড বা ম্যাজিক্যাল ফ্রুট ছিল। এই ফলগুলো খেয়ে কি হয়ে যায়, তারা হচ্ছে নিজেদের সবকিছু ভুলে যায়, স্মৃতি ভুলে যায়, তারা শুধু শুনতে পাচ্ছিল একটু একটু সমুদ্রের আওয়াজগুলো, সবকিছু কেমন মিউজিক্যাল লাগছিল। এই যে এলাকাটা, ল্যান্ড, জমিটা, দ্বীপটা, এই দ্বীপটাকে দেখতে একটু আলো আধারি টাইপ মনে হয়েছে। এটাকে বলা হয়েছিল যে প্রাণ লাগছে মুখে সবসময় যেখানে টুয়াইলাইট থাকে, গোধূলি লেগে থাকে, আসলে ওখানকার উপর দিয়ে হচ্ছে তোমার পাহাড় এমন ভাবে ছেয়ে যাও যেখানে কখনো রোদ লাগে না, আবার চারদিকেরও মানে কেমন যেন একটু বিকাল বিকাল টাইপ মনে হয় 24 ঘন্টা। এই কবিতাগুলো কিন্তু আপনাদের আছে, দ্য লোটাস ইটার্স, টিথোনাস, এগুলো আমাদের সিলেবাসে আছে, 5টা কবিতা। জায়গাটা একটু সুন্দর আছে। দেন ওখানে সবাই তো তখন ধরো সম্মোহিত টাইপ, হ্যালুসিনেশনের মধ্যে আছে বা হিপনোটিজমের মধ্যে আছে ওই ফল খাওয়ার কারণে। ইউলিসিস তো আসলে গ্রেট লিডার, ও সবাইকে বোঝাচ্ছে যে আমাদের এইভাবে পড়ে থাকলে হবে না, চলো বাড়ি যাই। তখন সবাই মিলে একসাথে কি করে, কোরাস মিউজিক, গান গাওয়া শুরু করে দেয়। কি গান? আমরা বাড়ি যাব না, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস কিচ্ছু দরকার নেই, বাড়িতে যা দেখবো যে অন্যান্য কিংসরা, প্রিন্সরা আমাদের বউদেরকে তুলে নিয়ে গেছে, বিয়ে করে ফেলছে, বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছে, ওরা আমাদের বাড়িতে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না।
বরং বাড়ি গেলে ছেলে সন্তানরা বা অন্যান্যরা আমাদের ভূত টুত ভাববে 20 বছর পরে ফেরত আসছি, অনেকে মরে গেছে, অনেকে নেই বলে। মানে মূল কথা, যত রকম অজুহাত দেওয়া যায়, আমরা এখানে থাকবো, লোটাস ফল খাবো, নেশায় চিৎপাটাং হয়ে পড়ে থাকবো, ঘুমাবো, আর কোথাও আমরা যাবো না, এই সমস্ত সবাই বলছিল। আরো কিছু কিছু দুঃখের কথা বলে, যেটা আমি অলরেডি কয়েকটা প্রশ্নে বলেছি, আবারও বলছি। ওরা হচ্ছে নিজেদের দুঃখ করে বলে যে পৃথিবীর সমস্ত প্রাণী, গাছ গাছালি সৃষ্টিকর্তাকে দোষারোপ করে বলে যে সেইগুলো ওয়ার্ক করছে, কাজ করছে, নিজেদের কাজ নিজেরা, তাদের পরিশ্রম হচ্ছে না। কিন্তু আমরা মানব জাতি বেঁচে বেঁচে থাকতে চাই, কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয় শুধুমাত্র দুবেলা ভাত জোটানোর জন্য, বেঁচে থাকার জন্য। ঠিক আছে, টয়ারসাম লাইফ বলে, টয়েলসাম লাইফ বলে, সেগুলো আমরা প্রশ্নের মধ্যে বিস্তারিত পড়েছি। আর এখানকার প্রকৃতির বর্ণনাগুলো অনেক সুন্দর করে দেওয়া হয়। পাহাড়ের পাশ দিয়ে যখন ওই ঝর্ণাটা পড়ছিল, সাদা ঝর্ণা, পাহাড়টাকে দেখে মনে হচ্ছিল একটা নারী তার তেলের চুলটা ছড়িয়ে দিয়ে আছে, ঘুমটার মতো লাগছে। অসাধারণ কিছু বর্ণনা ছিল। ঠিক আছে, তো তোমাদের জন্য আসলে এই বছরই কোর্সটা লঞ্চ করা, তো যে কারণে আমি সব ভিডিও কমপ্লিট করতে পারিনি, ওই জন্য সামারিগুলো সংক্ষেপে দিচ্ছি। পরবর্তী বছরের ভাইয়েরা, তাদের জন্য আমি ফুল ভিডিওস দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, তো লোটাস ইটার্স এর দেখো আমাদের থিমস কি পাই। ও আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের ওডিসিয়াস বা ইউলিসিস হিরো, সে সবাইকে কনভিন্স করে আবার জাহাজে করে বাড়িতে নিয়ে আসতে সক্ষম হয়। আর বাড়িতে আসার পর কি করে জানো, এই যে 20 বছর ধরে যুদ্ধ টুদ্ধ করে ইউলিসিস যখন বাড়িতে আসে, বাড়িতে এসে দেখে তার সিংহাসন, ও মাই গড, ফাঁকা পড়ে আছে। ইউলিসিসকে একদম রাজার মতো করে একসেপ্ট করা হয় 20 বছর পর। তার ওয়াইফ তার পথ চেয়ে এতদিন বসেছিল, সুন্দরী ওয়াইফ। রাজাদের ওয়াইফ একটু বয়স কম টম থাকে, হ্যাঁ, যদিও ইউলিসিসের বয়স অনেক বেশি। ওয়াইফ তখনও সুন্দরী সুন্দরী ছিল, তাকে অনেক ভালোবাসতো। ইউলিসিস লোক ভালো ছিল। তো এই বউয়ের সাথে সে কতদিন থাকে জানো? অল্প কয়েকদিন পরে সে বলে যে না, মানব জীবন বিশ্রামের জন্য, রাজ্যে থাকার জন্য না, মানব জীবন কিসের জন্য? ইটস মেড ফর অ্যাডভেঞ্চার্স। আবার সে জাহাজ নিয়ে, দল দল নিয়ে আরেকটা অ্যাডভেঞ্চারে বেরোয় যায়। সে আসলে অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ ছিল। এই রাজ্য বউটো ফালায় রেখে আবার চলে যায়। ঠিক আছে, তো এখানকার আমরা থিমস গুলো দেখি, চলো। এই কবিতার থিম গুলো ছিল হচ্ছে টেম্পটেশন, লোভ। ওই যে লোটাস ফল গুলো দেওয়া হয়, এটাই তো লোভে ফালাই দেওয়া হয় মানুষকে। এটা আমাদের আসলে স্যাটার করে শেখানো, স্যাটানো সরি, অ্যালিগরিক্যালি শেখানো। সেটা হচ্ছে কোনো কোনো বিষয়ে আমরা এভাবে মোহে পড়ে যাই, সেটা কোনো মানুষের মোহ হতে পারে, জিনিসের মোহ হতে পারে। এসকেপ মানে হচ্ছে পলায়নবাদ। ওই জায়গা থেকে, একটা জায়গা থেকে আমরা মুক্তি পেতে চাই। ওই যে যুদ্ধ, জাহাজ টাহাজ থেকে মুক্তি পেতে যায়। সমুদ্রকে ওরা বলেছিল যে ডার্ক ডিপ ব্লু সি, অন্ধকার কালো নীল সমুদ্র, এরকম বলছে আর কি। পুরো ফ্রেজটা মনে নেই। মানে সমুদ্রটা ওদের কাছে খুবই অস্বস্তিকর এখন, কারণ অনেক অনেক বছর ধরে এই সমুদ্রে তারা কষ্ট করছিল, 10 বছর, ও মাই গড। তারপর আর কি, কনফ্লিক্ট বিটুইন ডিউটি অ্যান্ড প্লিজার, মানুষের দায়িত্ব কি এবং মানুষের আনন্দ কি, সেটা নিয়ে। আর এই কবিতার মধ্যে আরো একটা থিওরি দেয়, অসাধারণ একটা থিওরি দিয়েছিল। তো ওখানে আমাদের টেনিসনের নিজের কথা আর কি, ইউলিসিসের মুখ দিয়ে বের হয়। উনি বলেছিলেন যে মানব জাতিকে সৃষ্টিকর্তা এই ছোট্ট ছোট্ট দায়িত্ব বা এই ছোট্ট ছোট্ট কাজগুলোর জন্য তৈরি করেনি, বরং মানব জাতিকে সৃষ্টিকর্তা অনেক বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে, যার মধ্যে একটাকে বলে হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের বা মানব জাতির সেবা করা, মানব জাতির উন্নয়ন, ভালোর জন্য কাজ করা। এরকম আরো অনেকগুলো কথা বলেছিল, সেগুলো আর না বলি। এবার চলো আমরা টিথোনাস গল্পে চলে আসি। টিথোনাসটাও মজার একটা গল্প, তোমরা মজা পাবে। আহ আমরা এই অংশগুলো পড়ি নাই, প্রয়োজন নেই। টিথোনাসের মধ্যে দেখো, টিথোনাস হচ্ছে একজন সুন্দর, অনেক অসম্ভব সুন্দর একজন প্রিন্স, একজন ছেলে, যে যাকে দেখে পছন্দ করে ফেলে একজন দেবী। কিসের দেবী? ভোরের দেবী, দা গডেস অফ ডন। ডন মানে প্রভাত, প্রভাতের দেবী, তার নাম ছিল অরোরা। তো অরোরা কি করেছে, টিথোনাসকে পছন্দ করে ফেলেছে। পছন্দ করার পর বলে, টিথোনাস তুমি এত সুন্দর, আমি এত সুন্দরী, চলো আমরা বিয়ে করে প্রেম করি। ঠিক আছে, তো টিথোনাস বলে অবশ্যই। তাদের মধ্যে প্রেম হয়, তাদের মধ্যে সংসার হয়। একদিন টিথোনাস বলে যে অরোরা, তোমার সৌন্দর্য তো সারা জীবন থাকবে, তুমি দেবতা, আমার সৌন্দর্য তো নষ্ট হয়ে যাবে, তাহলে আমাকে তুমি অমরত্ব নিয়ে এসে দাও। তখন টিথোনাস এর কথা শুনে অরোরা কি করে, জিউস হচ্ছে দ্য গ্রেটেস্ট, কি বলে, গড, গডদের সবচেয়ে সেরা হচ্ছে জিউস। জিউসের কাছে কি অরোরা বলে, আমার হাজবেন্ডের জন্য অমরত্ব চাই। জিউস তাকে ভিক্ষা দেওয়ার মতো দিয়ে দিছে, ছুড়ে দেয়। ঠিক আছে, 2 টাকার কয়েনের মতো ছুড়ে ভিক্ষা দিয়ে দেয় অমরত্ব। সেটা নিয়ে এসে টিথোনাসকে দেওয়া হয়। টিথোনাস বেঁচে আছে, বেঁচে আছে 1000 বছর ধরে। কিন্তু 1000 বছর ধরে একজন বুড়ো মানুষ যেরকম থাকে, ও বৃদ্ধ হয়ে গেছে। গল্পটা শুরু হয়, এটা তো আমি ধরো ব্যাকগ্রাউন্ড স্টোরি বললাম, গল্পের মধ্যে এটা বলা হয়। গল্পটা শুরু হয়, আমরা দেখতে পাই এবং বলে হচ্ছে এরকম যে
আহ গাছগাছালির কথা দিয়ে শুরু করে, ট্রিজ, তারপর হচ্ছে সোয়ানস, এইগুলো হচ্ছে বড় হচ্ছে, মারা যাচ্ছে একটা সময়ে, লাইফ এনজয় করছে, তারপর আবার বলে হচ্ছে পৃথিবীতে ওই সমস্ত প্রাণী বা ওই সমস্ত জিনিসের খুবই খুবই সৌভাগ্যবান যে প্রাণীগুলো বা যে জিনিসগুলো মারা যেতে পারে। শুধুমাত্র আমি, আই স্টার্ট অন দ্য ক্রুয়েলটি অফ ইমর্টালিটি, বলে যে আমি এই নিষ্ঠুর অমরত্বের মধ্যে আটকে আছি, আমার চাইতে দুর্ভাগা কেউ নেই। তারপরও ব্যাখ্যা করে যে কেন এরকম কিভাবে হয়েছিল, যেটা আমি আগেই বলেছি। নিজের বর্ণনাটা ওইভাবে দেয় যে আমার পাশে এসে অরোরা হচ্ছে আমাকে টাচ করে, আমাকে দেখে, আমি সেটা ফিল করতে পারি না, আমি ঘুরে তাকাতে পর্যন্ত পারি না, কারণ আমি এতটাই বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু ও মরবে না কোনোদিনও। এবং প্রতিদিন সকালবেলা যখন অরোরা, ভোরের দেবী, প্রভাতে আসে তার কাছে, যখনই আসে তখনই টিথোনাস বলে, টেক ব্যাক ইউর গিফট, তোমার উপহার, এই উপহার ফেরত নিয়ে নাও। কিন্তু সে জানে যে দেবতারা যে জিনিসটা উপহার হিসেবে দেয় সেটা আর ফেরত নিতে পারে না, ঠিক আছে? সেই কারণে এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে একটা দুঃখ। তো এই কবিতাটা আমাদের আসলে কি শেখায়? আমাদের আসলে শেখায় যে নর্মাল মানুষের যে জীবন, তার বাইরে এক্সপেকটেশন করা উচিত না, তার বাইরে যাওয়া উচিত না। থিমগুলো আমরা একটু দেখি। থিমগুলো হচ্ছে মর্টালিটি, মরণশীলতা, এইজিং, বার্ধক্য বা বুড়ো হয়ে যাওয়া, অ্যান্ড ডিজায়ার ফর ইটার্নাল লাইফ, চিরকাল বেঁচে থাকার একটা ইচ্ছা, প্রবণতা মানুষের সারা জীবন সব সময় ছিল। ভিক্টোরিয়ান এজেও ছিল। ভিক্টোরিয়ান এজে হচ্ছে রয়্যাল একাডেমিক সোসাইটি নামে একটা কি বলে, সাইন সায়েন্সের একটা কার্যালয় ইংল্যান্ডে তৈরি হয়েছিল। তারা হচ্ছে মানুষকে কিভাবে অমর করা যায় সেগুলো নিয়েও চিন্তা ভাবনা করা, গবেষণা শুরু করেছিল, লাখ লাখ কোটি কোটি টাকা ওই আমলে, ঠিক আছে? তো এইগুলো এখানে বলা যায় যে কিছুটা দেখানো হয়েছে যে ইমর্টালিটি নিয়ে কখনোই চিন্তা ভাবনা করা উচিত না। তোমরা, সমাজের মানুষ যতই উন্নত হোক বা না হোক, নেচারালি যেভাবে মানুষ চলছে, মরে যাচ্ছে, বৃদ্ধ হচ্ছে, এটাই সুন্দর, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টিথোনাস গল্পের স্টোরি। তো আমরা এখানে ধরো যথেষ্ট কম, আমাদের এক একটা, এই যে লুক্সলে হল কবিতাটা অনেক বড়, কেনান কবিতাটাও যথেষ্ট বড়, লোটাসিটাস বড়, এই বড় বড় কবিতা আমরা যে ছোট ছোট স্টোরি গুলো জানলাম, এই স্টোরি গুলো জানার পর আমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার গুলো পড়বো, তো আশা করবো যে তোমরা এখান থেকে যথেষ্ট ইনফরমেশন পাবে যেগুলো তোমাদের হেল্প করবে, ঠিক আছে? তো আশা করি এবারের পরীক্ষা তোমাদের ভালো হবে ইনশাল্লাহ। যারা কোর্স নিয়েছো তারা, আমি বলবো যে কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওস গুলো সব দেখে ফেলবা, সব দেখে ফেলো, এটা তোমাদের সাজেশন অনুযায়ী করা, ঠিক আছে? তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে আলফ্রেড টেনিসনের একটি ব্রড কোয়েশ্চেন পড়বো। এটা 23 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যদি 23 সালে না আসে তাহলে 24 সালে আসবে অবশ্যই, ঠিক আছে? তো এটা 1 বছর পর পরই নর্মালি এক্সামে আসে। তো আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে, ডিসকাস টেনিস। আমার আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, একটু দেখে নেন। আমাদের ভিতরে আছে জাকিয়া জাহান মিথিলা, জান্নাতুল ফেরদৌস জিতু, তামান্না ফেরদৌসি, জেনি আলম, মেহেরুন্নেসা, সুমাইয়া আর রিফাত, ঠিক আছে? এনিওয়ান এলস যার নাম আমি নেই নাই? নো ম্যাম, সবাই আছে। ম্যাম, আমার আরেকটা কথা ছিল। ম্যাম, আমাদের স্যাটারডে ক্লাসটা কি 6টার পরে নেওয়া যায়? আমার পরে আবার ক্লাস আছে, তো এর জন্য আপনাদের এই টাইমটা দিয়ে দিয়েছি। এবং ওই সময় তো কেউ মানে মোটামুটি সবাই হ্যাঁ বলেছে, সো অলরেডি টাইমটা আমি মানে করে রেখেছি। সমস্যা নাই, লাইভ ক্লাসগুলো সবসময় দেয়া হবে, আপনি শুনতে পারবেন, নো টেনশন, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার শুড বি নো টেনশন। তাহলে সবাই ভালো থাকেন, অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে। বেস্ট উইশেস, লর্ড অ্যালফ্রেড লর্ড টেনিসন। এবং আমাদের সাথে 19th সেঞ্চুরি হালকা হিস্ট্রি যেটা পড়ানো হয়েছে এবং গ্রুপে দেওয়া হয়েছে, সেটা একটু দেখে নিবেন। আর আপনাদের কাজ হচ্ছে এখন ফোরামটা করে ফেলা, ঠিক আছে? জি ম্যাম। ফোরামটা সবাই হাত দিয়ে দেন, বিকজ উই হ্যাভ ফিনিশ দ্য ফার্স্ট ক্লাস, উই অনলাইন ক্লাস। সো বেস্ট উইশেস। স্যাটারডেতে আবার আমরা 6টার সময় হাজির হচ্ছি। ভালো থাকেন সবাই। ওকে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।